এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ভারত দুর্ভাগ্যবশত হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীদের আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি প্রায় লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। ভারতকে আক্রমণ ইউনূস প্রশাসনের নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে। এদিকে রাজনীতির মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে নির্বাচন হবে, তবে সেটা হ্যাঁ না ভোটের। চায়ের টেবিল থেকে রাজনীতির বৈঠক। এক শ্রেণী মনে করছেন সংস্কার পুরোপুরি শেষ করতে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করতে বেশ সময় প্রয়োজন। আর এই কাজটি করার জন্য হলেও ডক্টর ইউনূসকে আরও বেশি সময় ক্ষমতায় থাকতে। বাংলাদেশের ইউনূস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে এবং সেটা অবশ্যই নানা কৌশলগত। যেমন মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের টেলিকনফারেন্স হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ভারত দুর্ভাগ্যবশত হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীদের আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি প্রায় লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। ভারতকে আক্রমণ ইউনূস প্রশাসনের, যেটা খুব স্বাভাবিক একটা বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দলের 1 লক্ষেরও বেশি সদস্য ভারতে পালিয়ে এসেছেন। তিনি বলেন এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ভারত দুর্ভাগ্যবশত হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনীদের আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি প্রায় লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক লড়াই, সেখানে বহু মানুষ নিখোঁজ। জুলাইয়ে 2000-এর কাছাকাছি ছাত্র শহীদ হয়েছে। তাদের যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র দিতে না পারে, তাহলে আমরা মনে করি এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক। মাহফুজ আলম তিনি কি বলছেন শুনুন একবার। বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এই সরকারের আমলে, এবং এই বিচার প্রক্রিয়া কিন্তু আজকালের নয়। তো এই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে এখানে অনেকেই গুমের শিকার ফ্যামিলি আছেন যারা বিএনপি রাজনীতি করেছেন। আসলে বিএনপি, জামাত, ছাত্র, আলেম, ওলামা, মাদ্রাসা স্টুডেন্ট কেউ আসলে আলাদা না, সবাই হাসিনার ভিকটিম ছিলেন। এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। তো আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক লড়াই আছে, গণতান্ত্রিক অধিকারের জন্য যেই গত 15 বছরের যে লড়াই এখানেই আমরা দেখতে পাচ্ছি যে 1500, 2000-এর মতো মানুষ গুমের শিকার হয়েছেন, 3000, 4000 মানুষের এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, জুলাইয়ে 2000-এর কাছাকাছি স্টুডেন্ট শহীদ হয়েছেন। তো তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয়, আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে গণ অভ্যুত্থানের পক্ষে একটি প্রজন্ম, একটি জনগোষ্ঠী জানিয়ে গেছে। এখানে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল। যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার নামে বাংলাদেশের জনগণের উপরে ভারতের সহযোগিতায় এই অত্যাচার নিপীড়ন চাপিয়ে দিয়েছিলেন। আমরা চেষ্টা করেছি, আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠনের মাধ্যমে আমরা সেই লুপ্ত যে মানবাধিকার ছিল, আমাদের যে গণতান্ত্রিক অধিকার ছিল, যেগুলো হাসিনা কেড়ে নিয়েছিল, সেগুলো আমরা পুনরুদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা চাই এবং আমরা চাই যে আপনারা যারা এই ভিকটিম ফ্যামিলি আছেন, শুধু আপনারা না, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার যারা হয়েছেন, যারা বিভিন্ন সময় পিলখানা থেকে শাপলা, তারপরে মোদি বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত যারা যেখানে ভিকটিমের ফ্যামিলিগুলো ভিকটিম হয়েছেন হাসিনার
অত্যাচার নিপীড়নের ফেসিজমের। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের সাথে আমরা থাকবো, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। কারণ আপনারা, আপনাদের অস্তিত্ব, আপনাদের লড়াইটাই আসলে আমাদের জন্য অনুপ্রেরণা। এবং আপনারা যদি থাকেন, মাঠে থাকেন, আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে থাকি, তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক যে এই অভিযাত্রা তৈরি হয়েছে এটা সফল হবে এবং আওয়ামী লীগের যে ফেসিজম আছে এটা ফিরে আসার পথ রুদ্ধ হবে। কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা এই দেশে রাজনৈতিকভাবে এখানে দাঁড়াতে দিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। কারণ তারা যদি আবার সুযোগ পায়, এবার মাত্র 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং, 1500 2000 গুম হয়েছে, আবার যদি সুযোগ পায় এটা সংখ্যা অনেক গুণ হবে। এবং একই সঙ্গে মাহফুজ আলম বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। এখন এই সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে ঈদ পালন করতে পারছেন সাধারণ মানুষ। এখন আর কাউকে হারিয়ে যেতে হবে না। কি বলেছেন মাহফুজ আলম, শুনুন। যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী আরও অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল যে ওরা যেহেতু সন্ত্রাসী ওদেরকে মারাই যায়। কিন্তু এই সন্ত্রাসী আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই। বাস্তবতা আছে, হয়তো কিছু বাস্তবতা ছিল, বিভিন্ন সময়ে ধর্মীয় বা বিভিন্ন উগ্রপন্থা ছিল এবং হয়তো আছেও। সেটাকে মোকাবেলার পথ খুবই স্পেসিফিক এবং স্পেসিফিক লোকদেরকে। কিন্তু হাসিনা এটাকে পুরো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। পুরো বাংলাদেশের জনগণকেই সন্ত্রাসী, জঙ্গি এবং তাদেরকে রাষ্ট্রবিরোধী হিসেবে পোট্রে করা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা না, শুধু তাদেরকে গুম করা, তাদেরকে হত্যা করা নৃশংসভাবে। আপনারা অলরেডি জেনেছেন যে কিছু কিছু যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীর ব্যাপারে যেটা আমরা জানতে পেরেছি, তো ওইখানে চৌধুরী আলম ওনার ফ্যামিলি মেম্বাররা এসেছেন। এছাড়া আপনারা জামাতের যে 2 জন যারা বের হতে পেরেছেন ওনারা অনেক সৌভাগ্যবান আমি মনে করি। এই সৌভাগ্য যদি আপনাদের সবার হতো তাহলে আমরা সবাই খুশি হতাম এবং আমরা এই যে আজকে ঈদ করতেছি একটা স্বাধীন দেশে, একটা মুক্ত পরিবেশে, এই মুক্ত পরিবেশে যদি আপনাদের স্বজনরা আপনাদের সাথে থাকতেন তাহলে এই সরকার এবং আমাদের যে ছাত্র তরুণ যেই প্রজন্ম আমরা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে ওনাদের উত্তরসূরি হিসেবে কাজ করেছি। ওনারা তো আমাদের পূর্বসূরি, কারণ ওনারা এই লড়াইটা নিজেদের জান বাজি রেখে যেহেতু করেছেন, যেহেতু নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হয়তো ফলত আমরা সাহসটা পেয়েছি যে এবার আর আমরা পিছনে ফিরে তাকাবো না। কারণ পিছনে গেলে এই আমাদের ক্যাম্পাসে একটা মেয়ে বলেছিল যে সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। এটাই হচ্ছে সত্য ছিল বাংলাদেশের জন্য। আমাদের পেছনে যাওয়ার কোনো পথ ছিল না। আমাদের পথ ছিল একটাই, যে কোনো মূল্যে হাসিনা পতন এবং এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলতে চেয়েছি, যেখানে আসলে কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন হবে না, সন্ত্রাস, জঙ্গি এসব বলে কাউকে গুম করা হবে না, কোনো ফ্যামিলি মেম্বারদেরকে এইভাবে 12 বছর 14 বছর অন্ধকারে রাখা হবে না, যা আসলে কেউ। মাহফুজ আলম বলছেন যে কোনো মূল্যে হাসিনা সরকারের পতন বা হাসিনার পতন আমাদের উদ্দেশ্য ছিল। যদিও এই মাহফুজ আলম তিনি কিন্তু এটা বলতে পারছেন না যে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা গিয়েছে বা জঙ্গিবাদ, জিহাদিবাদ এটাকে বন্ধ করা সম্ভব হয়েছে। কার্যত স্বীকার করেই নিচ্ছেন যে বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ অ্যাক্টিভ। একই সঙ্গে তার বক্তব্যেও ভারত বিরোধী বেশ কিছু বিষয় কিন্তু সামনে এলো। ভারত নাকি 1 লক্ষ আওয়ামী লীগের সমর্থককে সেখানে আশ্রয় দিয়েছে, মানে আমরা নাকি আশ্রয় দিয়েছি 1 লক্ষ আওয়ামী লীগ সমর্থককে। যদি সেরকম হয়ে থাকে তাহলে বাংলাদেশ কেন তাদের মাটিকে এই জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের জন্য ব্যবহার হতে দিচ্ছে? কেন তারা স্বচ্ছ একটা প্রশাসন দেওয়ার কথা যেটা মুখে বললেও কাজে করে উঠতে পারছে না? এই প্রশ্নগুলো তো থাকবেই। মাহফুজ আলম কি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন? সময়ের অপেক্ষায় থাকলাম। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত জাতীয় নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে। এদিকে রাজনীতির মাঠ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে নির্বাচন হবে, তবে সেটা হ্যাঁ না ভোটের। চায়ের টেবিল থেকে রাজনীতির বৈঠক। এক শ্রেণী মনে করছেন সংস্কার পুরোপুরি শেষ করতে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করতে বেশ সময় প্রয়োজন। আর এই কাজটি করার জন্য হলেও ডক্টর ইউনূসকে আরও বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। গুঞ্জন জোরালো হচ্ছে, কোনো না কোনো উপায়ে একটি মহল ডক্টর ইউনূসের মেয়াদকে দীর্ঘায়িত করতে চায়। তবে এই প্রক্রিয়ায় জনগণের রায় প্রয়োজন বলে ঘোষিত সময়েই নির্বাচনের ব্যবস্থা করা হবে, তবে সেটা হ্যাঁ না ভোট। আদেও এমন গুঞ্জন সত্যি হবে কিনা সেটা সময়ই বলে দেবে। তবে তার আগে একবার পেছনে ফিরে তাকানো যাক, বাংলাদেশে হ্যাঁ না ভোটের ইতিহাস কি বলে। ইতিহাসে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2 বার হয়েছে প্রশাসনিক গণভোট আর একবার হয়েছে সাংবিধানিক গণভোট। প্রথম প্রশাসনিক গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকার্যের বৈধতা দিতে অনুষ্ঠিত সেই ভোটে 98.80% মানুষই হ্যাঁ ভোট দিয়েছিলেন। দ্বিতীয় প্রশাসনিক গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালে। এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ না ভোট করা হয়, যার ফলাফল ছিল 94.14% হ্যাঁ। তৃতীয়টি ছিল সাংবিধানিক গণভোট। 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাবের এই ভোটে 84.38% হ্যাঁ ভোট পড়ে। অনেকটা হঠাৎ করেই সেই হ্যাঁ না ভোট আবারও আলোচনায় আসছে। আর এই আলোচনা গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের চীন সফর থেকে ফিরে আসার পর। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা সার্জিস আলম মন্তব্য করেছিলেন, ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় থাকা উচিত। এই ছাত্রদের অনুরোধেই প্রধান উপদেষ্টা হতে রাজি হয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান। এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হলেও নির্বাচন প্রয়োজন। সার্জিস, নাহিদ, হাসনাত সমর্থকরা এই ফর্মুলার কথা আসতেই হ্যাঁ না ভোটের কান কথা শুরু হয়। যদিও নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা তার পূর্ব ঘোষিত সময়ে অটল রয়েছেন এবং স্পষ্ট করেই তিনি বলছেন, চলতি বছরের ডিসেম্বর না হলেও আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।